বিশ্বে গভীর সমুদ্র বন্দরের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ল মাতারবাড়ি জেটিতে। আনা হলো ৮০,০০০ মেট্রিক টন কয়লা। জাহাজটার দৈর্ঘ্য অ্যাপারেন্টলি বড় মনে হলো, অনবোর্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে মনে হচ্ছে উই আর হ্যাবিচুয়েটেড অ্যান্ড আমরা এটার সঙ্গে সঙ্গে এটার সাথে অ্যাটাচ হয়ে গিয়েছি। চট্টগ্রাম বন্দরে পাইলটিং করার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাই আসলে আমরা এই মাতারবাড়ি বন্দরে কাজে লাগিয়েছি বড় জাহাজের ক্ষেত্রেও। আসছে মাসেই পায়রা বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু। শেষ হয়েছে ক্যাপিটাল ড্রেজিং, কমবে পণ্য পরিবহন খরচ। এই পায়রা পোর্টটি পুরোদমে চালু হয়ে গেলে বাংলাদেশের ব্যবসায়ীরা এখানে আসা শুরু করবে এবং এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গার্ড অব অনার। স্মৃতিসৌধ, শহীদ মিনার এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জানালেন শ্রদ্ধা। ৯ দফা সময় বাড়িয়েও পূরণ হয়নি হজের কোটা। একদিনের বিশেষ সুযোগেও নিবন্ধনে নেই আগ্রহ। এখনও ঘাটতি ৩৫০০। নেতিবাচক প্রভাব পড়বে না বলছে হাব। এবার এসএসসি সংক্ষিপ্ত সিলেবাসে নয়, ৩ ঘন্টার পরীক্ষা হবে সব বিষয়ে। ১ মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার। এইচএসসি হবে আগস্টে। ১৫ই আগস্ট শেখ হাসিনা ও রেহানাকে বেলজিয়ামের বাসা থেকে বের করে দেয়া রাষ্ট্রদূতের পরিবারের দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ। তদন্ত করবে দুদক, জেলা প্রশাসক ও সিএমএম আদালত। এবং জীবনসঙ্গীকে নিয়ে ভারতে যাওয়া হলো না। ভিসা নিয়ে ফেরার পথে রাজস্থানের শাহজাদপুরে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের, চালক আটক। পূর্ণাঙ্গ বন্দর হিসেবে গড়ে ওঠার আগেই বিশ্বের আমদানি রফতানি বাণিজ্যে ইতিহাস সৃষ্টি করল মাতারবাড়ি সমুদ্র বন্দর। বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮০,০০০ মেট্রিক টন কয়লা বহনকারী ১৪.৫ মিটার গভীরতা এবং ২৩০ মিটার দীর্ঘ জাহাজ ভিড়েছে এই বন্দরে। আর এর মধ্য দিয়ে মাতারবাড়ি বিশ্ব গভীর সমুদ্র বন্দরের তালিকায় ঢোকার সুযোগ পেয়ে গেল। সাক্ষর টিপুর ক্যামেরায় কমল দে জানাচ্ছেন বিস্তারিত। বন্দরের কান্ডারি ৩ এবং ৪-এর পাশাপাশি আরও ২টি ট্রাকবোট এবং একটি পাইলট বোটের সহযোগিতায় ধীরে ধীরে জেটির দিকে এগিয়ে আসছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি অয়সুমারো। যতই জেটির কাছে ভিড়ছে জাহাজ, ততই রেকর্ডের তান প্রান্তে মাতারবাড়ি বন্দর। অবশেষে তীর খুঁজে পেল জাহাজের দড়ি। করতালিতে ফেটে পড়ল পুরো জেটি। একেবারে নতুন করে চ্যানেলে অনায়াসে ভিড়ে গেল পৃথিবীর অন্যতম বৃহৎ এই জাহাজ। নিজেদের ক্যাপাসিটি, নিজেদের এক্সপার্টিস দিয়ে জাহাজটা বার্থিং করেছে এবং আমি একই সাথে ধন্যবাদ জানাই কোল পাওয়ারের প্রতিনিধি যারা আছেন, তারা সর্বোচ্চ সহায়তা আমাদেরকে প্রদান করেছেন। এটা বাংলাদেশের একটা মাইল ফলক, প্রথম মাইল ফলক যে বাংলাদেশের মতো একটা গভীর সমুদ্র বন্দর প্রথম জাহাজটা আসলো এবং সেটা ইন প্রেজেন্স অফ চট্টগ্রাম বন্দরের সরাসরি তত্ত্বাবধানে। মাতারবাড়িকে গভীর সমুদ্র বন্দরের তালিকায় আনতে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, যার জন্য ২ মাস ধরে চলছিল চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি। আমরা যখন জাহাজটাকে রিসিভ করেছি, জাহাজে যখন উঠেছি, তখন জাহাজটার দৈর্ঘ্য অ্যাপারেন্টলি বড় মনে হলো, অনবোর্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে মনে হচ্ছে উই আর হ্যাবিচুয়েটেড অ্যান্ড আমরা এটার সঙ্গে সঙ্গে এটার সাথে অ্যাটাচ হয়ে গিয়েছি। সুতরাং যে ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করার কথা ছিল, সেই চ্যালেঞ্জটা আমরা ফেস করিনি। মাতারবাড়িতে এত বড় জাহাজ বার্থিং করে আমি আসলে গর্ববোধ করছি এবং আমাদের চট্টগ্রাম বন্দরে যে এক্সপিরিয়েন্স, চট্টগ্রাম বন্দরে পাইলটিং করার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাই আসলে আমরা এই মাতারবাড়ি বন্দরে কাজে লাগিয়েছি বড় জাহাজের ক্ষেত্রেও। ইন্দোনেশিয়ার তারহান বন্দর থেকে ১৩ এপ্রিল যাত্রা শুরু হয়েছিল এই জাহাজের। মাতারবাড়ি বন্দরের পার্শ্ববর্তী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হবে এই কয়লা। আগে এই বন্দরে ১১২টি জাহাজ ভিড়েছিল বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে। এবারই প্রথম আনলো কয়লা। গভীর সমুদ্র থেকে বিশাল আকৃতির এই জাহাজটিকে জেটিতে নিয়ে আসা ছিল চ্যালেঞ্জিং। একে তো একেবারে নতুন চ্যানেল, তার মাঝে এই বিশাল আকৃতির জাহাজ। তবে সকল উদ্বেগ, শঙ্কা, আতঙ্ক কাটিয়ে বাংলাদেশি পাইলটরাই টেনে আনলো এই জাহাজ এবং নিরাপদে মাতারবাড়ি বন্দরে ভেড়াতে পেরেছে। আর এতেই নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্যে। মহেশখালীর মাতারবাড়ি বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে মে মাসে উদ্বোধন হবে পায়রা বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম। ইতিমধ্যে শেষ হয়েছে ক্যাপিটাল ড্রেজিং।
প্রথম জেটির কাজও শেষের পথে। আসতে শুরু করেছে বিদেশি মাদার ভেসেল। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু এবং পায়রা বন্দরকে ঘিরে আগামীতে দেশের অর্থনীতির চাকা ঘুরবে দক্ষিণাঞ্চল থেকে। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন তৌকিব পেদা। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা 2013 সালের 19 নভেম্বর পটুয়াখালীর রামনাবাদ নদী তীরে এর ভিত্তিফলক স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর এটি। ড্রেজিংয়ের কারণে 10.5 মিটার গভীরতার চ্যানেল সৃষ্টি হওয়ায় বর্তমানে দেশের সব থেকে গভীর সমুদ্র বন্দর এটি। পায়রা বন্দর দিয়ে বিদেশে আমদানি রপ্তানির পণ্য পরিবহনে খরচ কমবে বলে জানান ব্যবসায়ীরা। এই পায়রা পোর্টটি পুরোদমে চালু হয়ে গেলে বাংলাদেশের ব্যবসায়ীরা এখানে আসা শুরু করবে এবং এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। কলাপাড়া উপজেলার লালুয়াতে নির্মিত হচ্ছে বন্দরের প্রথম জেটি। 650 মিটার দৈর্ঘ্য জেটির কাজ প্রায় শেষের পথে। মে মাসে প্রধানমন্ত্রী উদ্বোধনের কথা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিলেই আমরা কিন্তু পূর্ণাঙ্গ রূপে এই বন্দরের বড় বড় জাহাজ আভিয়ার শুরু হবে এবং এই বন্দর আমি মনে করি নতুন প্রাণ পাবে একটা। পায়রা বন্দরকে কেন্দ্র করে ইপিজেড সহ নানা উন্নয়ন হচ্ছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এখানে একটি বিমানবন্দর স্থাপনের জন্য পরিকল্পনা নিয়েছে। গত 6 বছরের হিসাবে বিদেশি মাদার ভেসেল আগমনের সংখ্যা 308টি। একদিকে পায়রা, অন্যদিকে পদ্মা, এই দুয়ে মিলে দক্ষিণাঞ্চল সহ সমগ্র দেশের অর্থনীতিতে বিরাট পরিবর্তনের আশা করছেন সংশ্লিষ্টরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এবার অন্য প্রসঙ্গ। দায়িত্ব গ্রহণের পরদিনই কর্মব্যস্ত সময় পার করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে গার্ড অব অনার গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার সকালে শপথ গ্রহণের পর রাতে সপরিবারে বঙ্গভবনে ওঠেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বঙ্গভবনে তার প্রথম সকাল শুরু হলো গার্ড অব অনারের মধ্য দিয়ে। মঙ্গলবার বেলা 10:50 রীতিমাফিক ক্রিডেন্সিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর সদস্যরা সম্মান প্রদর্শন করে। রাষ্ট্রীয় সালামের পর গার্ড পরিদর্শন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই মোটর শোভাযাত্রায় সাভারে যান রাষ্ট্রপতি। কার্যভার গ্রহণের পরদিনই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে 22তম রাষ্ট্রপতি তাঁর কার্যক্রম শুরু করলেন। বেলা 11:40 মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। বিউগলের করুণ সুরের পাশাপাশি ছিল 3 বাহিনীর সশস্ত্র সালাম। রণাঙ্গনের সহযোদ্ধাদের স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে সম্মান জানান তিনি। আগের দিন শপথ নেবার পর এভাবেই মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের 22তম রাষ্ট্রপ্রধান হিসেবে কার্যভার গ্রহণ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব সহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন তিনি। দিনের শেষ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নিতে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি। সেখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার এলাকা থেকে বঙ্গভবনে ফিরে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময়ে বিকাল 4:45টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়ামাদা কেঞ্জি এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়। জাপানের 4 দিনের সফর শেষে 28 এপ্রিল যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর 4 মে লন্ডন যাবেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে লন্ডন সফরে যাবেন শেখ হাসিনা।
সেখানে বাকিংহাম প্যালেসে নতুন রাজার অভিষেকের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 3 দেশ সফর শেষে আগামী 9 মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 দফার সময় বাড়িয়েও পূরণ হয়নি হজের কোটা। একদিনের জন্য বিশেষ সুযোগ দেয়া হলেও হজের চূড়ান্ত নিবন্ধনে নেই তেমন আগ্রহ। নতুন নিবন্ধন করেছেন 708 জন, তবে এখনও ঘাটতি রয়েছে 3500। এদিকে কোটা পূরণ না হলেও নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করে ধর্ম মন্ত্রণালয় ও হাব। আতিকুর রহমান তমাল জানাচ্ছেন বিস্তারিত। সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ ইবাদত হজ। বাংলাদেশের বেশিরভাগ মুসলমান জীবনে অন্তত একবার হজ করতে চান। গত কয়েক বছর করোনার বাধা কেটে এবার আগের মতোই হজের সুযোগ পেয়েছে বাংলাদেশ, কিন্তু 1,27,198 জনের কোটা গত আড়াই মাসেও পূরণ হয়নি। হজের খরচ বৃদ্ধি যার মূল কারণ। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই সময়ে বিগত বছরগুলোর তুলনায় খরচ প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা বেড়ে যাওয়ায় এ নিয়ে আলোচনা সমালোচনা হয়। 8 ফেব্রুয়ারির পর থেকে দফায় দফায় বাড়ানো হয় নিবন্ধনের সুযোগ। সবশেষ মঙ্গলবার একদিনের জন্য বিশেষ সুযোগ থাকলেও বিকেল 4টা পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র 708 জন। মোট নিবন্ধনের সংখ্যা প্রায় 1,20,000 জন। হাবের সভাপতির মতে ডলারের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে এমনটি হয়েছে। তবে তার মতে ঘাটতি মাত্র 3,500। এ পর্যন্ত সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000-এরও অধিক হজযাত্রী নিবন্ধিত হয়েছে। এর সাথে যুক্ত হবে হজযাত্রীদের গাইড এবং এজেন্সির মোনাজ্জেম, সব মিলে 3,000-এরও বেশি। সেই হিসেবে 23,000-এরও বেশি ইতিমধ্যে আমাদের ফিল আপ হয়ে গিয়েছে। আর খালি থাকাটা এই বছর আমি মনে করি খুব একটা অস্বাভাবিক নয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই কিন্তু আর্থিক মন্দা এবং যুদ্ধের কারণে এর একটা প্রভাব পড়েছে। কোটা পূরণ করতে না পারায় কোনো সমস্যা হবে না বলে মনে করে ধর্ম মন্ত্রণালয়। কোটার জন্য এটা কোনো বিষয় না, এটা কোটা নির্ভর করে না যে এই বছর আমরা কোটা পূরণ করতে পারি না এদিকে আগামীতে কম পাবো, বিষয়টা এরকম না। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ 6,72,000 টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 6,60,000 টাকা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর পুনর্বিন্যাসকৃত সিলেবাসে সব বিষয়ে পূর্ণাঙ্গ নম্বরেই হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। প্রশ্ন ফাঁস এড়াতে প্রায় 1 মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার। এদিকে আগস্টে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কোভিড-19 অতিমারির কারণে গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। তবে চলতি বছরের পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিবি আর সময়সূচি ঘোষণা করে শিক্ষা বোর্ড। সময়সূচি অনুযায়ী আগামী 30 এপ্রিল শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানান, এবার পরীক্ষার্থী 20,72,163 জন। কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা যথাক্রমে 3,810টি এবং 29,798টি। মন্ত্রী জানান, চলতি বছর সিলেবাস পুনর্বিন্যাসকৃত হলেও সব বিষয়ে 3 ঘন্টায় 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে এই পরীক্ষা নিচ্ছি। এবার 26 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী 26 এপ্রিল 2023 থেকে 23 মে 2023 পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। 2024 সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত নাকি পুরো সিলেবাসে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজন হলে পুনর্বিন্যাসকৃত সিলেবাসই হতে পারে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 2024-এর আমরা খুব শিগগিরই হয়তো আমরা আবার বসে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্তটা নেব যে আমরা কি 24-এর জন্যও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে যাব কি যাব না, প্রয়োজন হবে কি না। যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা হয়তো আগামী বছরের জন্য একটা সিলেবাস পুনর্বিন্যাসের চেষ্টা করব নিশ্চয়ই। আর আগস্টের মাঝামাঝিতে চলতি বছরের এইচএসসি পরীক্ষা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
1975 সালের 15 আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানাকে বেলজিয়ামের বাসা থেকে বের করে দেয়া রাষ্ট্রদূতের পরিবারের দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন আদালত। গুলশান ও ধানমন্ডির বাড়ি বিক্রির অনিয়ম তদন্তে দুদক, জেলা প্রশাসক ও সিএমএম আদালতকে দায়িত্ব দেওয়া হয়েছে। 1975 সালের 15 আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানা অতিথি হিসেবে ছিলেন বেলজিয়ামের তৎকালীন রাষ্ট্রদূত সানাউল হকের বাসায়। সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বদলে যান সানাউল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানার মুখেও বারবার উঠে এসেছে বেলজিয়ামের বাড়ি থেকে বের করে দেওয়ার কথা। রশিদ সাহেবকে অ্যাম্বাসেডর সানাউল হক সাহেব বললেন যে আপনি যে বিপদটা আমার ঘাড়ে দিয়েছেন এটা আপনি এখন নিয়ে যান। কয়েক ঘন্টার ব্যবধানে মানুষের যে পরিবর্তন, ক্যান্ডেল লাইট ডিনারের থেকে ঘরের থেকে বের করে দেয়। গত বছর গুলশানের একটি বাড়ি নিয়ে ঢাকার আদালতে ধরা পড়ে বিতর্কিত রাষ্ট্রদূত সানাউল হকের পরিবারের জালিয়াতি। সানাউল হকের বড় ছেলে প্রতিবন্ধী ইরতেফা মামুনের সম্পত্তির অভিভাবকত্ব চেয়ে আরেক ভাই সুমন ইতাত মামুন ঢাকা জেলা জজ আদালতে মামলা করলে ফাঁস হয় জালিয়াতির ঘটনা। দেখা যায় সানাউলের নাম সামান্য পরিবর্তন করে ধানমন্ডির আরেকটি বাড়ি বিক্রির উদ্যোগ নিয়েছে তার পরিবার। গুলশান ও ধানমন্ডির বাড়ি বিক্রির ঘটনায় দুদক, জেলা প্রশাসক ও সিএমএম আদালতকে তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। একই সঙ্গে প্রতিবন্ধীর সম্পত্তি জালিয়াতির ঘটনায় সুমন ইতাত মামুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। খন্দকার মোশতাকের সহযোগী সানাউল হককে অত্যন্ত স্নেহ করতেন বঙ্গবন্ধু, তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকের আপত্তি সত্ত্বেও তাকে রাষ্ট্রদূত করেছিলেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের সংগঠক ও ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বিকেলে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বর্ষিয়ান এই রাজনীতিককে। হাজারো মানুষের অপেক্ষার পর তিনি এলেন, তবে নিথর নিষ্প্রাণ। 60-এর দশকে এই পঙ্কজ ভট্টাচার্য কাঁপিয়েছেন রাজপথ। সামরিক শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র সমাজের মধ্যে সৃষ্টি করেছিলেন গণজোয়ার। তবে এবার আর তার আগমনে নেই চির উচ্ছ্বাস। চাপা এক আর্তনাদে ভারী পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। বিকেলে শেষবারের মতো সদ্য প্রয়াত ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যকে দেখতে শহীদ মিনারে ছুটে আসেন সর্বস্তরের জনগণ। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিংবদন্তির স্মরণে দেয়া হয় গার্ড অব অনার। একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং কোনোভাবেই যাতে এটা পিছিয়ে না যায় এই কাজটাই তিনি করতেন। আমাদের সবার মধ্যে উনি বিরাজ করবেন, আপনারা সবাই তার জন্য প্রার্থনা করবেন। শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা বলছেন, প্রগতিশীল নেতা পঙ্কজ ভট্টাচার্যের মহাপ্রয়াণে দেশ হারিয়েছে যোগ্য নেতৃত্ব। তার মৃত্যুতে গণতান্ত্রিক বামপন্থী রাজনীতি অনেক ক্ষতিগ্রস্ত হলো। রাজনীতিতে লোভ লালসার ঊর্ধ্বে উঠে একজন মানুষ যিনি রাজনীতি করে গেছেন, কোনো পদ পদবীর পিছনে যিনি ছুটেন নাই, তিনি হচ্ছেন পঙ্কজ ভট্টাচার্য। এই বিপ্লবী পরপারে গেলেও রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী, যাদের নীতি নৈতিকতায় বেঁচে থাকবেন সকলের প্রিয় ছোটদা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আহ্বানে বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন বগুড়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে খুশি কৃষক। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। বগুড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কয়েকদিন আগে জমির ধান পেকে গেলেও শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না কৃষক মাসুদ করিম। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে দুই কৃষকের 15 শতক জমির বোরো ধান কেটে দেন তারা। বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষক মাসুদ করিম। কামলার এখন দুর্দিন, কামলা খুব সংকট, ধানের কাটার মানুষ খুবই সংকট।
সেই হিসেবে হয়তো একটু সুবিধা হইতেছে। বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ধান কাটা উৎসবে অংশ নেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। ক্ষুদ্র পরিসরে শুরু করেছি, আমরা বিশ্বাস করি আজকের পর থেকে প্রত্যেকটা দিন ধারাবাহিকভাবে আমাদের এই কার্যক্রম চলবে। যতদিন এই প্রান্তিক কৃষকের আপনার শ্রমিকের প্রয়োজন পড়বে মানব সেবায়, আমরা বগুড়া জেলা ছাত্রলীগ সবসময় তাদের পাশে থাকবো। এর আগে গত বছর শ্রমিক সংকটের সময় দেশের বিভিন্ন জেলায় কৃষকের ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। ঈদের ঠিক আগ মুহূর্তে কৃত্রিম সংকট সৃষ্টি করে 8 দিনে চিনির বাজার থেকে অন্তত 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। মিল থেকে সরবরাহ বন্ধ দাবি করে এই সময়ের মধ্যে প্রতি কেজি চিনির দাম বাড়ানো হয় 8 থেকে 10 টাকা করে। 3800 টাকার প্রতি মন চিনি পৌঁছে যায় 4400 টাকায়। নুরজামাল আতিকের ক্যামেরায় কমলদের রিপোর্ট। দেশের বৃহত্তম পাইকারি পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ীদের দাবি, রোজার শুরুতে পাইকারি পর্যায়ে প্রতি মন চিনি বিক্রি হয়েছে 3800 টাকা দরে। প্রতিদিন মন প্রতি দাম বেড়েছে 50 থেকে 100 টাকা করে। ঈদের ঠিক আগ মুহূর্তে প্রতি মন চিনি পৌঁছে যায় 4500 টাকার ঘরে। বাংলাদেশের যে চিনি মিলগুলো ছিল সেটা সরবরাহ ঠিক মতো দিতে পারতেছিল না, যার জন্য এই দামটা একটু ভেরিফাই করছে। ডলার সংকটের মুখে চলতি অর্থ বছরের শুরু থেকে অন্যান্য পণ্যের মতো চিনির কাঁচামাল আমদানি কমে গিয়েছিল, কিন্তু বাজারে এখনো চিনি সরবরাহ বাড়ায়নি মিল মালিকেরা। এর আগে আপনার মিলের কৃত্রিম সংকট, এখানে ডেলিভারি নাই অনেক দিন, যার কারণে চিনির দাম বেশি। মূলত রপ্তানিকারক দেশগুলোতে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম বাড়ছে বলে পাইকারি ব্যবসায়ীদের কাছে দাবি করেছেন মিল মালিকেরা। আন্তর্জাতিক বাজার বেড়ে যাওয়াতে এখন বাংলাদেশে চিনির দাম, মিলাররা বলতেছে এদের কস্টিং বেশি হচ্ছে, সেই জন্য চিনির দাম বাড়ছে। আর এরা সামনে 125 টাকা খুচরা করার জন্য প্রস্তাব দিচ্ছে। বছরে বাংলাদেশে 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। মূলত মিল থেকে সরবরাহ না আসায় বিক্রি হচ্ছে না কোনো ধরনের চিনি। এক্ষেত্রে চিনির যে ডিও সেটি অন্তত 8 বার হাত বদল হয়, আর প্রতিবারই বাড়ছে চিনির দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন 11টার সময়। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু 3 ঘন্টার ব্যবধানে আরেকজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতে ভেসে যান হিমেল আহমেদ নামের পর্যটক। তার সন্ধানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে লাইফ গার্ড কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঈদের টানা ছুটি শেষ হলেও এখনও পর্যটকে ভরপুর কক্সবাজার সমুদ্র সৈকত, যারা আনন্দ ও উল্লাসে মেতেছেন সমুদ্র স্নানে। মঙ্গলবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে নামেন শাহজাহান। তিনি সাগরে হাঁটু পরিমাণ পানিতে গোসল করছিলেন। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যান তিনি। তাকে স্বজন ও লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। আনতে যাইয়া দুজনে দিকে চলে গেছে। আপনার কাছে গেছিলাম, আপনার হাতটা আমার হাতটা ধরছিলাম, বসছে আপনার হাত থেকে আমার হাতটা পানি যাচ্ছে আর আমি চলে যাচ্ছি। সাগরে ভেসে যাওয়ার সময় লাইফ গার্ড এবং বিচ কর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। অ্যাম্বুলেন্স যুগে সদর হসপিটাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে মঙ্গলবার বিকেল 4:30টার দিকে লাবণী পয়েন্টে 2 বন্ধুকে নিয়ে গোসল করতে নামেন হিমেল। স্রোতের টানে ভেসে যাওয়ার সময় ইমরানকে উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা, কিন্তু স্রোতের টানে ভেসে নিখোঁজ হন হিমেল। তার সন্ধানে কাজ করছে টুরিস্ট পুলিশ, লাইফগার্ড কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আমাদের লাইফগার্ড সদস্যরা যারা 4 জন ছিল তারা সঙ্গে সঙ্গে এখানে নেমে পড়েছে। তখন এখানে বিচ কর্মী এবং টুরিস্ট পুলিশ সাথে ছিল এবং ওয়াটার বাইক যারা আছে তারাও সাথে ছিল। সবাই মিলে আমরা তখন থেকে এখনো পর্যন্ত খোঁজাখুঁজি করছি। এই ঘটনায় হিমেলের 2 বন্ধু আরমান ও ইমরান সুস্থ রয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন 11টার সময়। এবার দেশের বাইরের খবর। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জো বাইডেন। একই সঙ্গে তার রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ক্যামালা হ্যারিসের প্রতিদ্বন্দ্বিতার কথাও নিশ্চিত করেছেন তিনি। যদিও এর আগে 2024 সালের নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছার কথা জানিয়েছিলেন 80 বছর বয়সী বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউস প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচনের ঘোষণা দেন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক এই প্রেসিডেন্ট। ভিডিও বার্তায় আগামী নির্বাচনকে গণতন্ত্রের জন্য লড়াই হিসেবে অভিহিত করে বর্তমান সরকারের অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও যুক্তরাষ্ট্রের জনগণ বাইডেনকে আর প্রেসিডেন্ট পদে দেখতে চান না বলে মন্তব্য করেছেন রিপাবলিকানরা। মার্কিনরা তাকে অবসরে পাঠানোর অপেক্ষা আছেন বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। এটা অনেকটা নিশ্চিতই ছিল যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আগামীতেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি সেই বিষয়টি নানানভাবে বলেছেনও এর আগে এবং ইঙ্গিতও দিয়েছেন, কিন্তু আজকে তিনি আনুষ্ঠানিকভাবেই তার পরবর্তী নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করলেন। এর মধ্য দিয়ে একটি বিষয়ে অনিশ্চয়তা কাটলো যে প্রেসিডেন্ট বাইডেন তিনি পরবর্তী নির্বাচনের জন্য নিজেকে যোগ্য মনে করছেন এবং তিনি সেই ঘোষণাটি দিয়েছেন। কেন তার এই নির্বাচনের প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল, সেটি হচ্ছে তার শারীরিক এবং স্বাস্থ্যগত বিষয়। কারণ হলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট এবং রিপাবলিকানরা বরাবরই তার এই বয়স নিয়ে কটাক্ষ করে আসছে, প্রশ্ন তুলে আসছে যে তিনি শারীরিকভাবে এবং স্বাস্থ্যগতভাবে প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য নন। যদিও তিনি কিন্তু বেশ ভালোভাবেই তার যে টেনিউর, তার যে সময়কাল সেটি তিনি অতিবাহিত করছেন। সাধারণত স্বাভাবিকভাবে যিনি রানিং প্রেসিডেন্ট থাকেন তিনি কিন্তু পরবর্তী মেয়াদের জন্যও কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেইভাবে এটা অনেকটা স্বাভাবিক ছিল যে জো বাইডেন তিনি পরবর্তী যে 2024 সালে নভেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে তিনি প্রার্থী হবেন। কিন্তু পাশাপাশি কিন্তু এই এটি কিন্তু চূড়ান্ত কিন্তু প্রার্থিতা নয়। এটি প্রেসিডেন্ট জো বাইডেন তিনি তার নিজের ইচ্ছাটি প্রকাশ করেছেন। এখন জুলাই এবং অগাস্টে ডেমোক্রেটিক পার্টির যে সম্মেলন হবে সেই সম্মেলনে কিন্তু চূড়ান্তভাবে সিদ্ধান্ত হবে যে তিনি আগামীতে নির্বাচন করবেন কিনা। তবে রেওয়াজ অনুযায়ী যে রানিং প্রেসিডেন্ট তিনি কিন্তু দলের নির্বাচনের প্রার্থিতা হওয়ার সিদ্ধান্তটি পান। তো আমরা ধরে নিচ্ছি যে জুলাই এবং আগস্টে যে সম্মেলনটি হবে সেই সম্মেলনে ডেমোক্রেটিক পার্টি তার সমর্থনেই প্রেসিডেন্ট প্রার্থিতার সিদ্ধান্তটি জানাবে। অন্যদিকে আপনাকে একটু জানাতে চাই, রিপাবলিকান দলেরও কিন্তু প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে কিন্তু টানাপোড়েন রয়েছে। যদিও প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি তারপরে এই বাইডেনের কাছে 2000 সালে হেরেছিলেন। এখন আবার এই বাইডেনের সঙ্গে পরবর্তী 2024 সালে তিনি নির্বাচন করার কথা বলে আসছেন। যদিও রিপাবলিকান দল থেকে এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে সার্বিক মিলিয়ে পরিস্থিতি মিলিয়ে যেটি বোঝা যাচ্ছে যে রিপাবলিকান দলে কিন্তু নির্বাচনী দৌড়ে ডোনাল্ড ট্রাম্প গতবার নির্বাচনে হেরে গেলেও তিনি কিন্তু অনেকটা এগিয়েই রয়েছেন। এটিও কিন্তু রেওয়াজ বিরুদ্ধ, কারণ একজন যখন নির্বাচনে হেরে যান তিনি সাধারণত পরবর্তী সময়ে আর নির্বাচন করেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু যথেষ্ট এগিয়ে রয়েছেন প্রচারণায় এবং তিনি নির্বাচন করবেন। তো সব কিছু মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে আগামী যে 2024 সালের নির্বাচন, সেই নির্বাচন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই নির্বাচনটি হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে বাইডেনের যে প্রার্থিতা ঘোষণা এবং এই ঘোষণার পর বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন বিশ্লেষকরা যে বিশ্লেষণ আমাকে জানিয়েছেন তার একটা সারমর্ম। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আমরা সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।